শ্যামনগর নামে এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামে চারুলতা নামে এক বৃদ্ধ মহিলা তার দুই ছেলে এবং এক মেয়ে এবং বড় ছেলের বউকে নিয়ে বসবাস করত। দুই ছেলের মধ্যে বড় ছেলের নাম ছিল মন্টু আর ছোট ছেলের নাম ছিল ঘন্টু। আর ছোট ছেলে জমিদার বাড়িতে কাজ করে বেশ ভালো পরিমাণেই টাকা উপার্জন করত। আর অন্যদিকে বড় ছেলে সকালে সবজি নিয়ে যেত আর সবজি বিক্রি করে কিছু অল্প টাকা উপার্জন করত। তাই চারুলতা এবং তার মেয়ে বিমলা বড় ছেলে এবং বড় ছেলের বউকে সহ্যই করতে পারত না। অন্যদিকে ঘন্টুকে বেশ ভালোবাসত, কারণ সংসারের কম বেশি সব খরচা খরচই ঘন্টু দিয়েই সাহায্য করত। তাই ঘন্টুকে বেশি ভালোবাসত। মা, আজকে দুপুরে কি রান্না করব? ফ্রিজের মধ্যে মনে হয় ইলিশ মাছ রাখা আছে, ওখান থেকে 3 পিস রান্না করগা। আমার জন্য, বিমলার জন্য আর ঘন্টুর জন্য রেঁধে ফেল। তাড়াতাড়ি রান্না করতে যা, বেলা যে বয়ে গেল, ছেলে যে আমার চলে আসবে খনি। যা যা। মা, আপনার বড় ছেলেও ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, ওনার জন্যও 1 পিস দিই মা। উনি তো খুব পছন্দ করে, তাহলে দিই মা 1 পিস। না 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 না, মাথা খারাপ নাকি? ওর ইলিশ মাছ খাওয়া লাগে নাকি তাই? ওর শাক আর ডাল রান্না করে দাও গা, ও শাক আর ডাল দিয়েই খেয়ে ফেলতে পারবে। তারপর অপরূপা দুপুরে রান্না বান্না করতে থাকে এবং সেখানে তার ননদ এসে উপস্থিত হয়। আচ্ছা বৌদি, প্রতিদিন তোমার কি এক কথা বলতে হয় নাকি? তোমাকে বলিনি আমার স্নানের জলটা প্রতিদিন সকালে তুলে রাখবে? আরে বোন, কাজের ফাঁকে কখন যে ভুলে গেছি সে কথা আমার মাথাতেই নেই। তুমি যাও, আমি এক্ষুনি পুকুর পাড় থেকে তুলে এনে দিচ্ছি। এই তো ঘরের কটা কাজ মাত্র, তার মধ্যে এই কাজটাই ভুলে যাও? যত সব, ভাল লাগে না আমার। এরপর অপরূপা নদীতে জল ভরতে যায়। সেখানে এক প্রতিবেশী মালতী মাসির সাথে দেখা হয়ে যায় এবং বলে, আরে মাসিমা, কেমন আছো? শরীর ভালো আছে তো? কিভাবে আর ভালো থাকি রে মা, কয়েকদিন আগে কত আশা করে ধুমধাম করে টাকা পয়সা খরচ করে ছেলেটাকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ছেলে বউকে নিয়ে আলাদা হয়ে শহরে চলে গেছে। এই ছেলেকে নিয়ে আমার কি কিছু করার আছে? তাই এই বুড়ি বয়সে এসে আমাকে সংসারের সমস্ত কাজকর্ম করে যেতে হয়। শরীর আর সায় দেয় না রে মা, আর দেয় না। এখনো বাড়ি গিয়ে আমার আবার উঠান ঘর সব ঝাড়ু দিতে হবে। এই মাজার ব্যথা নিয়ে কি করে করি বল? চলো মাসিমা, আজকে তোমার কাজে আমি একটু সাহায্য করে দিই। না রে মা, তোর ননদ আর শাশুড়ি তো ভালো না, ওরা জানতে পারলে তোর উপরে আবার অত্যাচার শুরু করবে। যেতে হবে না রে মা, আমি একাই করে নেব। মালতী মাসি, কী সব বলছো গো? আমার শাশুড়ি আর ননদ মোটেও এরকম না, তারা বিষয়টা বুঝবে। তুমি নিয়ে চলো তো তোমার বাড়ি, তোমার কাজে একটু সাহায্য করে দিই। এরপর অপরূপা মাসির বাড়িতে গিয়ে সমস্ত কাজে সাহায্য করতে থাকে। মা, বৌদিকে সে কখন বলেছি জল আনতে, এখনো তো খোঁজই নেই। কি করছে এখনো বলো তো? আমি স্নান করব। নদীতে মাঝে মধ্যে অনেক ভিড় থাকে না, সেই জন্য হয়তো দেরি হচ্ছে। এসে যাবে, এক্ষুনি এসে যাবে। না মা না, অনেকক্ষণ হয়ে গেছে, এখনো আসেনি। বিষয়টা কিন্তু স্বাভাবিক লাগছে না আমার কাছে, বুঝলে কি বলছি? তাহলে তো বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হচ্ছে। তুই বাড়িতে থাক, আমি খোঁজ নিয়ে দেখে আসছি। কি রে জমিদারের বেটি, আমার মেয়ে স্নানের জন্য বসে আছে আর তুই এখানে লোকের বাড়ি কাজ করছিস? তোর এত বড় সাহস! না না মা, মালতী মাসির শরীরটা তেমন ভালো নয়, কাজ করতে বেশ কষ্ট হচ্ছিল, তাই দেখে আমি আর না সাহায্য করে থাকতে পারলাম না। আমি একটু মাসিকে সাহায্য করে বিমলা স্নানের জলটা নিয়ে আসছি। বেলা তো বেশি হয়নি এখনো মা। মালতী মাসির জন্য দেখছি তোমার দরদ উতলে পড়ছে। তা তোমার বরকে নিয়ে মালতী মাসির বাড়িতে চলে এসো না। আমার ছোট ছেলের অন্ন ধ্বংস করার কি প্রয়োজন? তোর বরের তো মুরদ নেই,
দুটো টাকা বেশি উপার্জন করার, তার বউয়ের আবার এত দয়ার শরীর, যত সব। তখনই সেখানে মালতী মাসি এসে হাজির হয় এবং বলে ওঠে, বউটাকে বকছো কেন? ওকে বকো না, ওকে আমি আসতে বলেছিলাম, ও তো আসতে চায়নি। ওকে বকো না, ওকে তোমার সাথে বাড়িতে নিয়ে যাও, বকো না। তোমার থেকে আমার এখন আবার জ্ঞান নিতে হবে নাকি? নিজে তো নিজের ছেলে বউকে বাড়ি ছাড়া করে একা বাড়িতে থাকছো, আমার ছেলে বউয়েরও মাথা নষ্ট করার জন্য উঠে পড়ো লেগেছো বুঝি? এইসব ভালো মতোই বুঝি, বুঝলে? চলো এবার বাড়ি চলো, রান্নার তো বেলা বয়ে গেল। ঘন্টু বাবা, মাছ এনেছিস? আগে থেকে তো মাছ আছে রে বাবা, আবার কেন মাছ কিনতে গেলি? এত টাকা খরচা করার কি প্রয়োজন? বাজার থেকে আসার সময় তরতাজা বড় ইলিশ মাছ দেখে লোভটা সামলাতে পারলাম না মা, তাই নিয়েই নিলাম। হ্যাঁ মা, ইলিশ মাছ ভাবনা আমারও খুব পছন্দ। আমাকে রান্না করে আজ বড় পিসটা দিও তো মা। হ্যাঁ, ছোট ভাইয়ের টাকায় মাছ খেতে তো খুব মজা লাগে না? অত ইলিশ মাছ খেতে ইচ্ছা করে তো নিজে কোনোদিন ইলিশ মাছ এনেছো? প্রতিদিন তো কাজের থেকে বাড়ি ফেরার সময় খালি হাতে ফেরো। আমার ছোট ছেলেটা বাড়ি ফেরার সময় কত ভালো মন্দ নিয়ে আসে। অপদার্থ ছেলে। মা গো, তুমি তো আমার অবস্থা জানো। যা টাকা পয়সা উপার্জন করি তা দিয়ে বউয়ের মুখে দুবেলা খাবার জোগাতেই পারি না। তুমি এমনভাবে কেন বলো মা? আমার যে খুব খারাপ লাগে। ছোট ভাইটা না থাকলে কবেই যে পথে বসে যেতাম। ইলিশ মাছ কি করে আনবো মা? মন খারাপ করো না, আমিও একদিন অনেক টাকা কামাবো। মা, এসব হচ্ছেটা কি? আমি এত বড় একটা মাছ আনার পরেও আর একটা মাছের জন্য তুমি বড় ভাইকে কথা কেন শোনাচ্ছ মা? কাজ থেকে ফিরে এসব রোজ রোজ আর ভালো লাগে না আমার। হয়েছে হয়েছে, বড় ভাইয়ের আর গীত গাইতে হবে না। মাছটা হাতে করে নিয়ে পুকুর পাড় থেকে স্নান করে উঠে এসো। হ্যাঁ রে ঘন্টু, বড় ভাই হওয়া সত্ত্বেও এই সংসারের জন্য আমি কিছুই করতে পারলাম না রে ভাই। জীবনটা বড়ই ব্যর্থ লাগে। তুই জমিদারের কাছে আমার বিষয়ে একটু কথা বলে আমাকেও একটা কাজের ব্যবস্থা করে দে না ভাই। বড়দা, জমিদারের কাছে এর আগেও আমি তোমার বিষয়ে অনেকবার আলাপ করেছি। বেটা একেবারেই পাজি, একদমই ভালো না, কোনো সাহায্যই করতে চায় না। না পেরে কাজ করি আমি ওর জমিতে, বুঝেছ? তাহলে কি আমি আজীবন তোর রোজগারের উপরেই বসে খাবো? তোদের কি আমি কোনো দিনে খাওয়াতে পারবো না রে ভাই? বল আমায়, বল। ভালো লাগে না আমার, কিচ্ছু ভালো লাগে না। আহারে বড় ভাই, তুমি এত ভেঙে কেন পড়ছো? নিজের ছোট ভাইয়ের তাই তো খাচ্ছ নাকি? কোনো পরেরটা তো খাচ্ছ না। তুমি মায়ের কথা এগুলো একদমই ভেবো না। এবার তাড়াতাড়ি বাড়ি চলো বড় ভাই, আমার যে খুব খিদে লেগেছে। ঘন্টু বাবা, নে নে, তোর জন্য গরম গরম ইলিশ মাছ ভাজা এনেছি, খেয়ে নে। আর লাগলে আমাকে বলিস। মা, আমার প্লেটে ইলিশ মাছ দিলে না কেন? আমারও তো খুব খিদে পেয়েছে। ও বউ, দাও না, আমারও এক টুকরো ইলিশ মাছ দাও না। না না, তোমার মাছ খাওয়া যাবে না। তো তোমার না অ্যালার্জি আছে? তুমি কি ভুলে গেছো? তোমার মাছ নেই, তুমি খেও না মাছ, বুঝলে? আমি এসব কি শুনতে পাচ্ছি বড় বৌদি? মা, ভাইয়ের জন্য তোমরা ইলিশ করনি? আমি শুনতে চাই মা, জবাব দাও। না, ওর জন্য ইলিশ মাছ রান্না করিনি। ওর ইলিশ খেতে লাগে নাকি? এই সংসারে যে যেমন ইনকাম করবে সে তেমনিই খাবে, বুঝেছিস? ও যেদিন ইলিশ আনবে ওই দিনই ইলিশ পাবে, এর আগে ও আর পাবে না। তোদের এত জবাবদিহি করতে পারবো না তোরে। চুপচাপ খাবারটা এবার খেয়ে নে, যত সব ঝামেলা। তুমি চুপচাপ খাবার খেতে পারো, কিন্তু আমি বড় ভাইকে ছাড়া ইলিশ মাছ খাবো না। দরকার পড়লে আমি আমার ইলিশ মাছ বড় ভাইকে দেব, তাও আমি একা খাবো না। ছি মা, ছি। তুমি মা হয়ে দুই ছেলের ভিতরে তফাৎ দেখো? বড় ভাই তো তোমার নিজের পেটের সন্তান, তাও তুমি এমন কিভাবে করতে পারো বলো তো আমায়? আরে ছোট, ওই রকম করিস না মায়ের সাথে। মা তো আমার খেয়াল রেখেই
আমার জন্য ইলিশ ভাজিনি। তোর বৌদি বলল না আমার ইলিশে অ্যালার্জি আছে, তার জন্যই। আমরা সবাই একসাথে খাই, চল ভাই, আর কথা বাড়াস না। বউ, আমায় তুমি ক্ষমা করে দাও। আজকে আমার মতো অপদার্থ স্বামী পেয়ে এই সংসারে তোমার কোনো সম্মান নেই। আরে ধুর ধুর, তোমাকে কে বলল আমায় কেউ সম্মান দেয় না? মা আর বিমলা আমাকে কত ভালোবাসে তুমি তো জানোই না। তুমি তো সারাদিন বাড়ির বাইরে থাকো, তা জানবা কি করে? তুমি এইসব নিয়ে একদমই ভেবো না। তুমি একটু আশেপাশের লোকদের সাথে কথা বলে একটু খোঁজ নাও না, কাজের ব্যবস্থা করো না একটু ভালো। বুঝলি রে ঘন্টু বাবা, টাকা পয়সা কিন্তু অনেক কামিয়েছিস, এবার সময় থাকতে বিয়েটা করে নে। হ্যাঁ দাদা, বিয়েটা করে নাও। আমার একটা বৌদির খুব ইচ্ছা, বৌদির সাথে ঘুরবো ফিরবো, কত মজা করবো, ইস ভাবলেই কত ভালো লাগে। ও মা, ঘরে বড় বৌদিকে দেখিস না নাকি? ঘরে বড় বৌদিও তো আছে, তার সাথে এসব করতে পারিস না? ধুর ধুর, ওটা বৌদি নাকি, ওটা কাজের ঝি, যত সব। কি কি বললি তুই? তুই বড় বৌদিকে কাজের লোক বললি? মা, ও কি বললো? ওকে কিছু বলো। এত বড় কথা ও কিভাবে বলতে পারলো? আহারে বিমলা, চুপ কর না। কোথায় কি বলতে হয় তুই সেটা জানিস না। ঘন্টু, তুই তোর বড় ভাই ও বড় বৌদির জন্য এই রকম করে আমার আর আমার মেয়ের উপর চিৎকার করবি না। আমি কি বললাম বুঝলি? মা, আমার তো বিয়ে করতেও ভয় লাগে। তোমরা যদি বড় বৌদির মতন আমার বউয়ের উপরেও এরকম অত্যাচার করো, তখন আমার কি করতে হবে বলো তো? না না দাদা, নতুন বৌদির সঙ্গে এমন আচরণ করবই না। নতুন বৌদি তো ছোট লোক, গরিব হবে না। তুমি তো অনেক টাকা পয়সা ইনকাম করো। আহারে চুপ থাকতো তুই, এত সত্যি কথা বলতে নেই। এর কিছুদিনের মধ্যেই ঘন্টুর সাথে পাশের গ্রামের মস্ত বড় ব্যবসায়ীর মেয়ে শতরূপার সাথে খুব ধুমধাম করেই বিয়ে হয়ে যায়। এই যে ছোট বৌমা, এই যে ঘরটা দেখছো, সেটা তোমার ঘর। আর এই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করবে। আর কোনো অসুবিধা হলে আমাকে আর বড় বৌমাকে বলবে। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনিও বড়দিকে মায়ের মতোই শ্রদ্ধা করব। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবো। এই কথা বলে ছোট বৌমা যখনই বড় বৌমাকে প্রণাম করতে যাবে তখনই, আরে আরে বড় বৌদি, তুমি এসব কি করছো? ওনার পায়ে ধরে প্রণাম করছো কেন? উনি তো বাড়ির তেমন কেউই না। হ্যাঁ বৌমা, তুমি এটা করছোটা কি? এরকম কাজ করার আগে আমাকে জিজ্ঞাসা করবে না? যাকে তাকে এভাবে পায়ে ধরে প্রণাম করতে যাবে না। এ বাড়িতে শুধু আমার পা ধরেই প্রণাম করবে, বুঝেছ কি বলেছি? এমন ভুল যেন আর কখনো না হয়। ঘন্টু, সমস্যাটা কি আমাকে বুঝিয়ে বলো তো। আমি বড় বৌদির পা ছুঁয়ে প্রণাম করতে গেলে তোমার মা আর তোমার বোন অমন করে উঠলো কেন? বড় বৌদি তো মায়ের সমানই হয়, এতে অপরাধটা কি? আসলে ভেবেছিলাম এসব বিষয়ে তোমাকে পরে বলবো, কিন্তু শতরূপা মনে হচ্ছে আজই বলতে হবে। আসলে বড় বৌদিকে মা এবং বোন কেউই পছন্দ করে না, বুঝেছো? সেই জন্যই আর কি। কিন্তু কেন? উনি তো অনেক ভালো মানুষ, কেন পছন্দ করবে না? তখনই বড় বউ অপরূপা এসে হাজির হয়। হ্যাঁ রে ছোট, তখন এই হতভাগীর পায়ে ধরে প্রণাম করেছিস, কিন্তু তোকে কিছুই দিতে পারিনি। অনেক খুঁজে এই পিতলের ঘড়াটা পেয়েছি, তাই নিয়ে এসেছি। এটা আমার বিয়েতে আমার বাবাই একটা জিনিসই দিতে পেরেছিল। এটা তুই রাখ রে বোন, এটাই দিলাম তোকে, কিছু মনে করিস না। এর থেকে বেশি দিতে পারলাম না তোকে। ভালোবেসে কেউ কাউকে ছোট কিছু দিলেও সেটা ছোট থাকে না গো দিদি। ও দিদি, আমার শাশুড়ি আর ননদ তোমাকে দেখে এমন কেন করে গো? আজকে তোর অনেক আনন্দের একটা রাত, আজকে রাতে এইসব আলাপ থাক বোন, অন্য কোনো দিন বলবো না হয়। হ্যাঁ গো বৌমা, আজকে সকাল সকাল এখনো ঘুম থেকে উঠিসনি কেন? রান্না বান্না করতে হবে না নাকি? ঘরে নতুন বউ এসেছে, ভুলে গেছিস নাকি তুই? নাকি কাজ করার কোনো ইচ্ছে নেই রে? হ্যাঁ মা, এই তো
এক্ষুনি যাব আমি। আচ্ছি, অনেক জ্বর আর ঠান্ডা লেগেছে মা, ওষুধ খাচ্ছিলাম, একটু পরেই বেরোচ্ছি। অমনি বাহানা শুরু হয়ে গেছে। নতুন বউকে দেখে এখনই তাকে দিয়ে কাজ করাতে চাইছিস? এই জন্যই বাহানায় বিছানায় বসে আছিস। ভালো মতোই বুঝি রে তোর নাটক, বুঝলি? না মা, এমন কিছুই না, আমার সত্যি অনেক জ্বর এসেছে। যাই হোক, আমি এক্ষুনি রান্না করতে যাচ্ছি। এরপর অপরূপা সেই জ্বর শরীর নিয়েই রান্না বান্না করতে থাকে। আর তখনই ছোট বউ শতরূপা এসে উপস্থিত হয়। আরে দিদি, তুমি এই কম্বল মুড়ি দিয়ে রান্না করছো যে, তোমার কি শরীর খারাপ নাকি? হ্যাঁ রে বোন, অনেক জ্বর উঠেছে তো, তাই শরীরটায় শীত লাগছে, এই জন্যই কম্বল মুড়ি দিয়ে রান্না করছি। তোর কি কিছু লাগবে রে বোন? তুমি এই অসুস্থ শরীর নিয়ে রাঁধতে এলে কেন? আমাকে কেন বললে না শুনি? যাও, ওঠো এবার, আমি আজকে ঘরের সব কাজ করব, তুমি আজ শুধু বিশ্রাম নেবে। আরে ধুর পাগলি মেয়ে, নতুন বউ কিনা রান্না করবে? ঘরে গিয়ে বিশ্রাম কর যা, আমার অভ্যাস আছে রে বোন। তখনই সেখানে ননদ বিমলা এসে উপস্থিত হয়। বৌদি, তোমাকে না বলেছি সকাল সকাল আমার ঘরটা ঝাড়ু দিয়ে রাখবে? কি অপরিষ্কার হয়ে আছে রে বাবা, আমার তো অ্যালার্জি উঠে যাচ্ছে নাকি? আর তোমাকে কি প্রতিদিন বলে দিতে হবে ঘর ঝাড়ু দেওয়ার কথা? এই বিমলা, এই তুমি দেখছো না বৌদির শরীরটা খারাপ? তাছাড়া তুমি নিজের ঘরটা নিজেও তো ঝাড়ু দিতে পারো নাকি? তুমি কি বাচ্চা যে ঝাড়ু দিতে পারো না? কি কি বলছোটা কি নতুন বৌদি? আমার কাজকর্ম করার অভ্যাস নেই, তাছাড়া তোমরা থাকতে আমি কেন কাজকর্ম করব? আর আমার হাতে কাজ করলে অনেক ব্যথা হয়, বুঝলে? আরে ছোট, তুই চুপ করে থাক না, কী সব বলছিস? এই বিমলা, তুমি যাও, আমি একটু পরেই তোমার ঘরটা ঝাড়ু দিতে যাচ্ছি। যাও বোন, যাও। না বৌদি, না, আজকে তুমি ওর ঘর ঝাড়ু দিবা না, দরকার পড়লে আমি ঝাড়ু দিয়ে দেবো। তুমি বিশ্রাম করো, যাও। বিমলা, তোমার ঘরটা আমাকে দেখিয়ে দাও। এরপর ছোট বউ তার ননদ বিমলার ঘর পরিষ্কার করতে থাকে। বৌদি, একটু আগেও তো আমায় কাজ নিয়ে জ্ঞান দিলে, এখন তুমি কি এমন ঝাড়ু দিচ্ছ? ঘরে তো ময়লাই সরল না, আবার দিয়ে দাও ঝাড়ু। মানে মানে কি? তোমার ঘরের মধ্যে কোনো ময়লা তো আমি দেখতে পাচ্ছি না বিমলা। তারপরেও যদি তোমার পছন্দ না হয়, তাহলে নিজের ঘরটা নিজেই ঝাড়ু দিয়ে নাও। আমার ঘরের অন্য কাজবাজও আছে, সারাদিন ধরে তোমার ঘর ঝাড়ু দিতে পারবো না আমি। বড় বৌদি তো কোনোদিন আমার সাথে এমনভাবে কথা বলেনি, আর তুমি নতুন এসে এমনভাবে কথা বলছো? তুমি তো খুবই বাজে একটা মহিলা, ছি! বড় বৌদি আমার মতো প্রতিবাদ করেনি বলেই তোমরা মা বেটি মিলে এত বছর ধরে অত্যাচার চালাচ্ছ। আর শোনো, কান খুলে শুনে রাখো, আমার সাথে একদমই তেড়িবেড়ি করতে আসবে না। আমি কিন্তু চুপচাপ থাকবো না, কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। আহা গো দিদি, তোমার মাথাটা কি পরিমাণ গরম হয়ে আছে, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। ইস, এই শরীরটা নিয়েও তুমি এত বছর ধরে কতভাবে কাজ করে যাচ্ছ, কেউ কোনোদিন সাহায্যও করেনি। তুমি কাউকে কিছু কেন বলো না দিদি? হ্যাঁ রে ছোট, তুই আমার মাথায় এইরকমভাবে হাত বুলিয়ে দিচ্ছিস? ছোটবেলায় মাও ঠিক জ্বর উঠলে এমনভাবে হাত বুলিয়ে দিত। এ বাড়িতে আসার পরে আমার শাশুড়ি আর ননদকে আমার বোনের চোখেই দেখে আসছি, সেই জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না রে মা। আর আমি বিশ্বাস করি ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়েই কাটানো যায়। ছোট বৌমা, তোমার থেকে আমার এমন আশা ছিল না। তুমি আমার আদরের দুলালির সাথে আজকে খারাপ ব্যবহার করছো কেন? না মা, এটা একদমই ভুল কথা। আমি আপনার মেয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, সে ভুল করছিল, শুধু সেই ভুলটাকে আমি ধরিয়ে দিয়েছি। এই যে বৌমা, আমার সাথে বেশি মুখ নাড়াবে না। আমার ছেলে বেশি টাকা রোজগার করে, আর তুমি বড় ঘরের মেয়ে দেখে তোমার সাথে আমি ভালো ব্যবহার করেছি, সেটাকে আমার দুর্বলতা ভাববে না, না হলে তোমার সংসার করা ঘুচিয়ে দেব। হ্যাঁ, এই বাড়িতে থাকতে হলে আমার সাথে আর আমার মায়ের সাথে ভালো আচরণ করবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ মা, আপনি যেহেতু আমার স্বামীর আয় রোজগারের কথা বলেই দিলেন,
তাহলে এই বাড়িতে যদি আপনাদের আমার স্বামীর কামাই খেতে হয় তাহলে আমার সাথে বুঝে শুনে আচরণ করবেন, না হলে আমারও 2 মিনিটও সময় লাগবে না আমার স্বামীকে বলে আপনাদের ঘর থেকে বের করে দিতে, বুঝেছেন? আমার স্বামী কিন্তু জানেন আপনারা কেমন। মা, এটা কি বললো ওই মেয়ে? তোমার মুখের উপরে কথা বললো। আরে সব রোগের চিকিৎসাই আমার কাছে আছে, এবার দেখবি এই রোগের চিকিৎসা কিভাবে করি। আরে মা, তুমি এখানে বসে আছো কেন? আর বিমলা এভাবে কাঁদছে কেন? কি হয়েছেটা কি তোমাদের? আর কি হবে রে বাবা, তোর মাটা তো একটু খারাপ, সেটা তো তুই জানিস। তাই বলি এতটা খারাপ না যে তোর বউয়ের গাল মন্দ শুনতে হবে। তোর বউ হুমকি দিয়েছে বাড়ি থেকে বের করে দেওয়ার, তাই আগের থেকেই বসেই অভিজ্ঞতা অর্জন করছি। আজ হোক বা কাল হোক বের তো করেই দিবি তোরা। তোরা তোদের বউয়ের কথাই শুনবি। তোদের মা তো খারাপই, তাই না? তোর এই যুবতী বোনটাকে নিয়ে এখন পথে নামতে হবে। 10 মাস তোদের পেটে ধরেছি, এই দেখবো বলে। কি বলছো মা? শতরূপা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, বাড়ি থেকে বের করে দেবে বলেছে? না না না, এটা হতে পারে না। চলো তো, চলো শতরূপার কাছে। শতরূপা, এইসব আমি কি শুনতে পারছি? তোমার থেকে তো আমার এইরকম আশা ছিল না। তুমি নাকি আমার মাকে ইচ্ছা মতো কথা শুনিয়েছ, বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছ। আমি মানছি আমার মা এবং বোন আমার বড় বৌদি এবং দাদার সাথে অন্যায় করে, কিন্তু তাই বলে আমরা জন্মদাত্রী মাকে তো আর ঘর থেকে বের করে দিতে পারি না, তাই না? হ্যাঁ, আমি তোমার মাকে এই কথা বলেছি, কিন্তু তোমার মা এবং বোন আমার সাথে কেমন আচরণ করেছে সেটা কিন্তু বলেনি। সুতরাং অর্ধেক কথা শুনে আমার উপরে চেঁচামেচি বন্ধ করো তুমি। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোর বউ তো একদম ঠিক বলেছে। সত্যি আমি তোর সংসারে আগুন লাগাচ্ছি। আমার কথা তো তুই বিশ্বাস করবি না। আমি আর থাকবো না, আমি চলেই যাব, আমি চলেই যাব রে বাবা। শতরূপা, তুমি ক্ষমা চাও, এক্ষুনি আমার মায়ের কাছে ক্ষমা চাও তুমি। বুঝেছো আমি কি বলছি? কি কি বললে তুমি? আমাকে তুমি ক্ষমা চাইতে বলছো? আমি তো কোনো ভুল করিনি, আমি কেন ক্ষমা চাইবো? আর ওনারা এত খারাপ জানা সত্ত্বেও তুমি ওনাদের কথা বিশ্বাস করছো? এখন তো মনে হচ্ছে সত্যি সত্যি এখন ওনাদের ঘর থেকে বের করে দেওয়া উচিত। ওনাদের কাছে ছেলে এবং ছেলেদের বউরা শুধু কাজ আর টাকার মেশিন। এরকম মায়ের কথা বিশ্বাস করতে তোমার লজ্জা করে না? তুমি তো জানো উনি কেমন। আমার মাকে বের করে দিতে চাইলে তোকেই আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। হ্যাঁ রে পাগলি মেয়ে, তুই কেন ওদের সাথে মুখ চালাতে গেলি? গালটা কেমন লাল হয়ে গেছে। কেন আমার জন্য ওদের সাথে শত্রুতা করছিস ছোট? আজকে আমার জন্য ওরা তোর সাথে এমন করলো, সব দোষ আমার। তুমি কাঁদছো কেন বড় বৌদি? তুমি একদমই কাঁদবে না। আমি তো কোনো ভুল করিনি, আমি কেন ওদের কাছে ক্ষমা চাইবো? আমি তো নিজের চোখেই দেখছি সত্যিটা কি। আমি সত্যিটাকে সত্যি বলবো আর ভুলটাকে ভুল বলবো। এতে আমার সংসার ভেঙে গেলে ভেঙে যাক। তখনই সেখানে তাদের শাশুড়িমা আসেন এবং বলে ওঠেন, আহা গো ছোট বৌমা, তোমার গালটা কেমন লাল হয়ে গেছে গো। ও বড় বউ, তোমার সখীর গালে ভালো করে বরফ ডলে দাও গো। এবার বুঝেছো তো ঠেলা, ছোট বৌমা? মা, ও মা, আপনি ওর সাথে এমন কেন করলেন? আমার ওপরে রাগ তো আমাকে মারতেন, ওকে কেন এমন করলেন মা? ওর তো কোনো দোষ নেই, কোনো দোষ নেই ওর। বড় বৌদি, তুমি ওনার কাছে কেন কাঁদছো? মানুষটা তার নিজের ছেলেদের মতো ভেদাভেদ করে। আমরা তো পরের মেয়ে, আমাদের সাথে উনি এর চেয়ে ভালো কি ব্যবহার করবে? আর ওনার মতো মানুষের কাছে এর চেয়ে বেশি আর কোনো আশা নেই। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, তুই খুবই বুদ্ধিমান। এই পৃথিবীতে আমি সবার প্রতি স্বার্থপর। আমি নিঃস্বার্থ শুধু নিজের প্রতি আর নিজের মেয়ের প্রতি। সুতরাং সামনে আমার আর আমার মেয়ের সাথে বুঝে শুনে ব্যবহার করবি। আর এই যে বড় বউ সামনে থেকে ছোট বউকে উস্কে দিয়ে ঝগড়া বাঁধালে তোকেও ছাড় দিব না, এই বলে দিলুম। কিন্তু সবই বুঝি আমি।
এভাবেই কেটে যায় দীর্ঘ সময়। একদিন বেশ ধুমধাম করেই বিমলার সাথে গ্রামের জমিদারের ছেলের সাথে বিয়ে হয়ে যায়। বিমলা রানীর মতন জীবনযাপন করছিল। তার জীবনে সুখের আর কোনো অভাব ছিল না। কিছুদিন পরে হঠাৎ একদিন বিমলার মা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ডাক্তার বলে ওঠে, আপনাদের মায়ের মাথায় টিউমার ধরা পড়েছে, খুব শীঘ্রই এর অপারেশন করাতে হবে, না হলে বড় ধরনের কোনো অঘটন ঘটে যেতে পারে, তাই দ্রুত টাকা জোগাড় করুন। হ্যাঁ রে ঘন্টু, আমার কাছে কিছু জমানো টাকা আছে, তাহলে তুইও কিছু টাকা দিয়ে সাহায্য কর ভাই। তাড়াতাড়ি মায়ের অপারেশনের ব্যবস্থাটা করে ফেলি। চল ভাই চল। কিন্তু বড়দা, কয়েকদিন আগেই বিমলার বিয়েতে অনেক টাকা খরচ করে ফেলেছি, এখন তো আমার হাতে এত টাকা নেই। দেখি আমি একটু বিমলার কাছে দেখি ও কোনো সাহায্য করতে পারে নাকি। মায়ের অসুস্থ কথা শুনে বিমলা তার স্বামীর কাছে এসে তার মায়ের অসুস্থতার জন্য সাহায্য চায়, কিন্তু তার স্বামী সঙ্গে সঙ্গে কোনো সাহায্যের জন্য মানা করে দেয়। দাদা, আমি আমার স্বামীর কাছে সাহায্য চেয়েছি, কিন্তু উনি বলেছেন কোনো সাহায্য করতে পারবেন না। এখন আমি তো পরের ঘরে সংসার করি, আমার আর কিছু করার আছে বলো তো? তোমরা দেখো মায়ের কোনো ব্যবস্থা করতে পারো কিনা। মা যদি সুস্থ হয় তাহলে আমাকে ফোন দিও, না হলে আর দরকার নেই। আচ্ছা রাখি তাহলে। এরপর ঘন্টু এবং মন্টু বাড়িতে এসে তাদের স্ত্রীদের কাছে তার মায়ের অবস্থা বলতে থাকে। এবার আর মনে হয় মাকে আমরা বাঁচাতে পারবো না। মা, হ্যাঁ রে ছোট, তোর বড় দিদি হয়ে আজকে তোর কাছে একটা জিনিস চাইবো। বিয়ের সময় তোর গায়ে অনেক সোনার গহনা দেখেছিলাম, তুই দয়া করে সেই গহনাগুলো দে, মায়ের জীবনটা ভিক্ষা দে। তোর হাতে এবার সব রে, দয়া কর ছোট, দয়া কর। দিদি, তুমি এইসব কি বলছো? ওই মহিলার জন্য আমি আমার সোনার গহনা বেচবো? ওই মহিলা আমাদের দুজনের সংসারটায় ছাই করে দিচ্ছে। এইসব ওনার কর্মফল, ও মরুক, এটাই ওর শিক্ষা হবে, একদম উচিত শিক্ষা। হ্যাঁ রে ছোট, দোহাই লাগে, এরকম করে বলিস না ছোট, ও তো আমাদের মা। মা বাবারা যদি ভুল করে সন্তানরা কি তাদের ফেলে দিতে পারে রে ছোট? আর তুই যদি এমন করিস তাহলে ওদের মধ্যে আর তোর মধ্যে তফাৎটা কি থাকবে? তুই সাহায্য কর ছোট, সাহায্যটা কর, মায়ের প্রাণ ভিক্ষা দে। ও দিদি, আমার কাছে তোমায় হাঁটু গেড়ে অনুরোধ করতে হবে না গো দিদি। ছোটবেলায় মাকে হারানোর পর এ বাড়িতে এসে তোমাকে পেয়ে যেন মাকেই পেয়েছি। তোমার জন্য সোনা বিক্রি তো দূরের কথা, নিজের জীবনটাও দিয়ে দিতে পারবো। এটা কোনো ব্যাপার না দিদি, তুমি খুব ভালো মানুষ। এরপর শতরূপা তার সমস্ত স্বর্ণ তার স্বামীর কাছে দেয় এবং মন্টু আর ঘন্টু সেই স্বর্ণ শহরে বিক্রি করে তার মায়ের চিকিৎসা করায়। এর কিছুদিনের মধ্যেই তার মা সুস্থ হয়ে যায় এবং বাড়ি ফিরে আসে। সে তার নিজের ভুল বুঝতে পেরে খুবই অনুতপ্ত হয় এবং বলে ওঠে, ও মেয়েরা, আমাকে তোরা ক্ষমা করে দে। তোরা পারলে এই মাটাকে ক্ষমা করে দিস। আজ তোদের জন্যই আমার জীবনটা বাঁচলো। যাদের চোখে দেখতে পারতাম না তাদের করুণাতেই জীবনটা বেঁচে গেল। আর যে মেয়েকে এত ভালোবাসলাম সেই মেয়েটাই আমাকে দূরে ঠেলে দিল, একটুও খবর নিল না রে। এরপর থেকে শাশুড়ি মা তার ছেলের বউদেরকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতে লাগলো। এইভাবেই দুই বউ মিলেমিশে সুখের সংসার গড়ে তোলে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।